আসসালামু আলাইকুম। আজ ২০ নভেম্বর ২০২৪ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। কারাগারে বসেই শেখ হাসিনার সঙ্গে যে কাজ করছেন সালমান রহমান। আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে যা বললেন মির্জা ফখরুল। ঐক্যের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ। এবার বিস্তারিত। সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা কারাগারে বসেই আওয়ামী লীগকে পুনরায় মাঠে নামানোর চাঞ্চল্যকর তৎপরতা চালাচ্ছেন। তার বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবহারের সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে কারা কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালমান সহ ডিভিশন পাওয়া ভিআইপি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছেন কারা কর্মকর্তারা। এ সময় সালমান সহ কয়েকজন কারা কর্মকর্তার উপর ক্ষেপে যান বলে কারা সূত্রে জানা গেছে। সালমান বলেন, আপনারা আমাদের ডিস্টার্ব করছেন। জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সালমান এফ রহমানের কয়েক দফা ফোন আলাপ হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনা আওয়ামী লীগকে গোছাতে তাকে নানা ধরনের নির্দেশনা দিয়েছেন। তিনি ওইসব নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় অর্থের যোগান দিচ্ছেন এবং কর্মসূচি সমন্বয় করছেন। ইতোমধ্যে রাজধানীতে ভোর রাতে আওয়ামী লীগের যে কয়টি মিছিল হয়েছে সেগুলোর সমন্বয় করেছেন সালমান এফ রহমান। নতুন রূপে ছাত্র লীগকে ফিরিয়ে আনতেও কাজ করছেন এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। এ খবর প্রকাশের পর যেসব কারারক্ষী এতদিন ভিআইপি বন্দীদের দায়িত্ব পালন করতেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। নতুন কারারক্ষীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভিআইপি বন্দীদের একসঙ্গে গল্প করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অবশ্য একসঙ্গে হাঁটতে পারবেন, তবে হাঁটার সময় রাষ্ট্রবিরোধী কোনো আলোচনা করতে পারবেন না। এ ধরনের আলোচনা করে ধরা পড়লে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। কেউ যেন অর্থ দিয়ে মোবাইল ফোন ব্যবহার না করেন সে নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো বিষয়টি কারা কর্তৃপক্ষ মনিটর করছে বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। একজন কারা কর্মকর্তা জানান, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব মন্ত্রী, এমপি, বিভিন্ন বাহিনীর সাবেক কর্মকর্তারা রয়েছেন প্রত্যেকেই প্রভাবশালী। ফলে তাদের সতর্কতার সঙ্গে ডিল করতে হয়। তাদের কেউ কেউ তল্লাশি করতে যাওয়ার পর কারা কর্মকর্তা রক্ষীদের ওপর নাখোশ হয়েছেন। তারা ধমকের সুরে কথা বলছেন। তিনি বলেন, কারা কর্মকর্তারা এ ধরনের বন্দি নিয়ে উভয় সংকটে পড়েন। একদিকে বন্দিরা অবৈধ সুবিধা নিতে চান, না দিলে ক্ষিপ্ত হন। কারারক্ষীদেরও তাদের সমীহ করে চলতে হয়। অন্যদিকে সরকার থেকে নজর রাখা হয় তারা কি করছেন, তাদের কোনো সুযোগ সুবিধা কেউ দিচ্ছে কিনা। সূত্র জানায়, প্রভাবশালী বন্দীদের মধ্যে যারা নিয়মকানুন মানছেন না তাদের চিহ্নিত করে কঠোর হতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে শীর্ষ পর্যায়ের ৩ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের শাস্তি হিসেবে অন্য একটি কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জানতে চাইলে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, আমরা কারাগারে নজরদারি বাড়িয়েছি। কোনো বন্দী যাতে বিধি বহির্ভূত সুযোগ নিতে না পারেন সেগুলো খেয়াল রাখা হচ্ছে। জানতে চাইলে কারা বিশেষজ্ঞ সাবেক ডিআইজি প্রিজন্স মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী বলেন, প্রভাবশালী বন্দীদের নিয়ন্ত্রণ করাটা কঠিন। কারাগারে অনিয়ম করলে সাধারণ বন্দীদের শাস্তি দেওয়া যায়, কিন্তু মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী ব্যক্তিদের সে ধরনের শাস্তি দেওয়া হয় না। তবে তাদের অন্য কারাগারে বদলি, ডিভিশন বাতিল, পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধের মতো শাস্তি দেওয়া যায়। কারা কর্তৃপক্ষ তার ঝুঁকি বিবেচনায় শাস্তির ব্যবস্থা করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রভাবশালী বন্দীরা দেশের আইন কানুন সম্পর্কে জানেন, এরপরও তারা কারা বিধি বহির্ভূত সুবিধা চান। অনেকে ভয়ে বা আর্থিক সুবিধা নিয়ে তাদের সুবিধা দিয়ে থাকে। তবে সুবিধা নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলে সেটি ভয়ঙ্কর অবস্থার সুযোগ থাকে। 2007 সালে শামসুল হায়দার সিদ্দিকী ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্সের দায়িত্বে ছিলেন। তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াও কারান্তরীণ ছিলেন। আওয়ামী লীগ ও বিএনপির অনেক জাঁদরেল নেতা একসঙ্গে বন্দী ছিলেন। তখন তারা কিভাবে নিয়ন্ত্রণ করতেন জানতে চাইলে তিনি বলেন, আমরা অতি প্রভাবশালীদের একজনের সঙ্গে আরেকজনের দেখা করার সুযোগ দিইনি। তাদের কক্ষের আলাদা গেট ছিল। এরপরও যারা কারাগারের নিয়ম ভেঙেছেন তাদের ডিভিশন বাতিল, স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেওয়ার মতো শাস্তি দেওয়া হয়েছিল। জেলা কারাগারে পাঠিয়ে দেওয়ার নজিরও আছে। তিনি জানান, কারা কর্তৃপক্ষের উচিত হবে ভিআইপি বন্দীরা যখন একসঙ্গে হাঁটেন তখন একজন কারারক্ষীকে উপস্থিত রাখা। তারা কি আলোচনা করছেন সেটার নোট রাখবেন তিনি। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আলোচনা করলে সেটি আইজি প্রিজন্সের কাছে পাঠাতে হবে। বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত হওয়া খবরটি সঠিক নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে দেশের জনগণ। বুধবার দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরের স্কান্দর মজুমদার বাড়ি প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি প্রধানের অসুস্থতা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, জেলে থাকার কারণেই গুরুতর অসুস্থ হয়েছেন খালেদা জিয়া। অল্প সময়ের মধ্যেই তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছিল জানিয়ে ফখরুল বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে রেখেছিল আওয়ামী লীগ সরকার। তাকে ছোট স্যাঁতসেঁতে কক্ষে থাকতে হতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিভাজন নয়, ঐক্য চাই। ফ্যাসিবাদ বিলোপে ঐক্য চাই। মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি কথা বলেন। ফেসবুকে তিনি লিখেছেন, বিগত ১.৫ দশকের আওয়ামী স্বৈরশাসনের জাঁতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামায়াত। আওয়ামী লীগের অন্যায়, অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামায়াতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমতম অত্যাচারের খড়গ। তিনি লেখেন, ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোরও শিকার হয়েছে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের। ফ্যাসিবাদী আওয়ামী স্বৈরশাসনের দুর্দিন পেরিয়ে ২৪-এর সফল গণ অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে ২৪-এর গণ অভ্যুত্থান। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই। দল হিসেবে যে আওয়ামী লীগ ১.৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের আপামর মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে গুম, খুন ও অন্যায় অবিচারের রাজত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের আগামীর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করার বিন্দু মাত্র সুযোগ অবশিষ্ট নেই। দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও বিগত বছরে আওয়ামী অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি এখন বাংলাদেশের তামাম জনগণের মুখে মুখে, অন্তরে অন্তরে। তিনি আরও লেখেন, একটি ব্যাপার আমাদের মনে রাখা দরকার, এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউই আর ৭১ ও ৯০-এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসেবে মাথাচাড়া দিয়ে উঠুক, তেমনি চাই না যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিঃশক্তির আধিপত্য কায়েম হোক। দেশ ও দেশের জনগণের স্বার্থে এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকলের একতা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব একই গন্তব্যের দিকে। বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই। তাছাড়া এই গণ অভ্যুত্থানের পরে একটি ব্যাপার দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না। সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই, অপশাসনের বদলে সুশাসন চাই। বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানাবিধ দুর্দশায় দিনাতিপাত করেছে। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। পুনরায় বলি, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য। সুতরাং আমরা পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ও দলাদলির বদলে একতা ও ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব। একই লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে আমরা সবাই আগামীতে এক হয়ে কাজ করব। বিভাজন নয়, ঐক্য চাই। ফ্যাসিবাদ বিলোপে ঐক্য চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন ২০ নভেম্বর। তবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে এবছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। এ বিষয়ে নিষেধাজ্ঞাও রয়েছে দলটির। তা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের কঠোর নির্দেশনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ১৯৬৫ সালে জন্ম নেওয়া তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তার ডাকনাম পিনো। তিনি ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হন। ১-১১ সরকারের সময় বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান ২০০৮ সালে লন্ডনে চলে যান। এরপর থেকে তিনি সপরিবারে সেখানেই বসবাস করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান করা হবে না বলে আগেই ঘোষণা এসেছিল। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের বিষয়টি স্মরণ করিয়ে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব
পর্যায়ের নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সবাইকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ২০ নভেম্বর বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান হবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে। সাবেক পুলিশ প্রধান সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরতে গিয়ে এই মন্তব্য করেন তাজুল ইসলাম। বুধবার বেলা 11:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। সকালে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, তথ্য প্রযুক্তির এই যুগে সবচেয়ে বড় বিপদ হচ্ছে গুজব। তথ্যের নামে অনেক গুজব ছড়িয়ে ছিটিয়ে থাকে অনলাইন দুনিয়ায়। সেই গুজবগুলো থেকে আপনি যদি সচেতন থাকতে পারেন, যদি প্রতিহত করতে পারেন, তাহলে আপনি তথ্য শক্তিকে কাজে লাগিয়ে বড় কোনো কিছু করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই গুজব থেকে দূরে থাকবার জন্য বা তথ্যকে যাচাই বাছাই করবার জন্যে 3টি পন্থা আছে। এটাকে বলা যায় 3 গেটওয়ে। ধরুন, নাম্বার 1, এর মাধ্যমে আপনি দেখলেন যে তথ্যটি সঠিক কিনা, পেলেন যে এই তথ্যটি ভুল, ওকে। এরপর নাম্বার 2, বি গেটওয়ে, এর মধ্য দিয়েও আপনি দেখলেন যে তথ্যটি যথার্থ নয়। আপনি সি গেটওয়ের মধ্য দিয়ে যখন প্রবেশ করলেন বা যাচাই বাছাই করলেন, তখন দেখলেন এই তথ্যটি সঠিক। সুতরাং 3 ভাবে তথ্যকে যাচাই করুন। তথ্য যদি সঠিক হয় সেটা ইতিবাচক কাজে লাগান, আর তথ্য যদি ভুল হয় সেটাকে পরিহার করুন। ওই ধরনের তথ্যের প্রতিক্রিয়া দেখাবেন না কখনোই। ভালো থাকবেন, সবার জন্যই শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় লেবাননে গত 2 মাসে 200-রও বেশি শিশু প্রাণ হারিয়েছে। মঙ্গলবার জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এই কথা জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল বড় ধরনের অভিযান চালানো শুরু করার পর লেবাননে 1 বছর ধরে চলা এই অভিযান সর্বাত্মক যুদ্ধে রূপ নিয়েছিল। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস অ্যান্ডার জানিয়েছেন, 2 মাসেরও কম সময়ে লেবাননে 200-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে। তবে এই ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতগুলো শিশুর প্রাণ যাওয়ার পরও যারা সহিংসতা বন্ধে সক্ষম, তারা কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছেন। মুখপাত্র অবশ্য এই হত্যাকাণ্ডের জন্য কে বা কারা দায়ী সে ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেছেন, যারা গণমাধ্যমে খোঁজ খবর রাখেন তাদের কারোরই বিষয়টি অজানা নয়। জেমস আরও দাবি করেন, লেবানন ও গাজার সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সেখানেও ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধে 43,000-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের দেয়া তথ্যানুযায়ী নিহত শিশুর সংখ্যা 16,000-এরও বেশি। এদিকে যুদ্ধের ভয়াবহতা থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ মনস্তাত্ত্বিক সহায়তা সহ চিকিৎসা সেবা, খাদ্য এবং ঘুমের ওষুধ সরবরাহ করছে বলে জানান ওই মুখপাত্র। জেমস অভিযোগ করেন, গাজার ক্ষেত্রে যেমনটি হয়েছে ঠিক লেবাননের ক্ষেত্রেও তাই হচ্ছে। ভারতে মুসলিম সংশ্লিষ্ট স্থানের নাম আবার বদল হয়েছে। আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার নাম বদল করতে চলেছে আসামের বিজেপি সরকার। বাংলাভাষী এলাকা হিসেবে পরিচিত বরাক উপত্যকার 3টি জেলার অন্যতম করিমগঞ্জ। এবার এই জেলার নাম পাল্টে দিল বিজেপি সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে। আর এই কথা সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই করিমগঞ্জ জেলার নতুন নাম রাখা হয়েছে শ্রীভূমি। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর তারপরই এক্স হ্যান্ডেলে সেটা পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন, 100 বছরেরও বেশি আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের আধুনিক করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি বা মা লক্ষ্মীর ভূমি হিসেবে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। করিমগঞ্জ জেলায় মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। আসামের বাকি 2 বাংলাভাষী প্রধান জেলা কাছাড় এবং হাইলকান্দি।
আর কাছাড় জেলার সদর শহর হচ্ছে শিলচর, যা রাজ্যের বাংলাভাষীদের প্রধান কেন্দ্র। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।